কারণে আমরা জানি যে বহু মানুষই ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে, কিন্তু এখন যেভাবে খুব সহজেই ভারতের এজেন্ট বলা হচ্ছে সেটা আসলে শত্রুরা খুশি হয়ে যাচ্ছে কিনা এরকম একটা পরিস্থিতিতে। দেখেন, ভারতের ব্যাপারে আমাদের একটা জেনুইন কনসার্ন আছে। ভারতের সহযোগিতা এখানে একটা লম্বা ফেস্টিভাল ছিল, ফলে ভারতের বিরুদ্ধে এখানে যে জনগণের যে সেন্টিমেন্ট সেটা আছে, এটা অস্বীকার করার উপায় নেই এবং এটা থাকবে। কিন্তু এইটাকে মিসইউজ করার জন্য মানে যাকে তাকে এটাকে বলা হয় পলিটিক্স অফ নেমিং। আপনি আপনার নামকরণ যে করবে সেই আপনার অথরিটি হয়ে উঠবে। যেমন ধরুন পলিটিক্স অফ নেমিং কীভাবে ফাংশন করছে আওয়ামী আমলে, রাজাকার যাকে তাকে। কিন্তু এই পলিটিক্স অফ নেমিংটার অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন এই রাজাকার, তুমি কে আমি কে রাজাকার বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। এখন যারা নির্বাচন চাইছে তারা যদি এভাবে বলতে শুরু করে তুমি কে আমি কে, তো ফলে ৭১ সালে রাজাকার হওয়াটা যেরকম একটা ডেঞ্জারাস ব্যাপার, জাতিবিরোধী ঘৃণ্য ব্যাপার ছিল, ২৪-এর রাজাকারই মুক্তিযুদ্ধ। ২৪-এ যে বললো তুমি কি আমি কে রাজাকার, ওই আসল মুক্তিযোদ্ধা ২৪-এর, তাই না? সে শুরু করলো। ফলে আপনি যখন একটা ফলস ট্যাগিং দিয়ে একজনকে বারবার বারবার আপনি ওইখানে ঠেলে দিবেন, তখন সে যখন রিভোল্ট করবে, ওটাই তার পাওয়ার। হ্যাঁ, ফলে যেমন ধরেন এই যে ইলেকশনের ব্যাপারে কথা বললেই যাদেরকে রয়্যাল এজেন্ট বলা হচ্ছিল, বিষয়টা আমার ধারণা ইতিমধ্যে একটা ভালো কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে। যে এখানে অনেকে বলতে ইন্ডিয়ার লোকও তো ভাত খায়, তা আপনিও যে ভাত খান, আপনি কত বড় রয়্যাল এজেন্ট। সামান্তের মন্তব্য শুনতে চাই। তো আমি আরেকটা কথা বলি, দেখেন একটা সংক্ষেপে শেষ করবেন তো। আমাদের এখানে তো সংস্কৃতি অঙ্গনের লোক আছে, ও তো আধা সংস্কৃতি অঙ্গনের লোক, যদিও রাজনীতি না, ও শিল্পী আধা সংস্কৃতি বানাচ্ছেন, সেটাই ফুল সংস্কৃতির লোক। তো আমাদের এখানে আবুল মনসুরের একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষের মর্যাদাবোধই তার কালচারের প্রাণ, এবং যার ওই মর্যাদাবোধ থাকে না তার সংস্কৃতিটা হয় পরগাছা, পরনির্ভর হয়। সো এই যে আমাদের যে মর্যাদাবোধ এইটা জাগ্রত করা, ২৪-এ কিন্তু অভ্যুত্থানটা হয়েছে মর্যাদাবোধের জাগরণের অভ্যুত্থান। এই কারণেই ২৪। এখন আপনি রাষ্ট্রীয় কাঠামো বলেন, ক্ষমতার নানা ডাইনামিক্স বলেন, রাজনৈতিক দলগুলোর নানা রকম হিসাব কিতাব বলেন, সেখানে আমরা দেখতেছি যে মর্যাদা হারানোর প্রতিযোগিতা। হ্যাঁ, ফলে তার মানে আপনি আগের জায়গায় ফেরত যাচ্ছেন। এই জন্য মর্যাদাবোধের যে আপনার এই যে লড়াইটা, এইটাই হলো সাংস্কৃতিক লড়াই। এই জায়গায় যদি আপনি দেশকে বা জাতিকে, মানুষকে আনতে না পারেন, তাহলে আপনি উন্নত দেশ জাতি গঠন করতে পারবেন। সামান্তা শামিনের মন্তব্য শুনি, ট্যাগিং নিয়ে আপনি কি বলবেন? ট্যাগিং এর বিষয়টা হচ্ছে ওই যেটা ভাই বললে, এটা খুব জরুরি যে আপনার উপরে আমার কর্তৃত্ব আমি কিভাবে স্থাপন করব, কারণ আপনি আপনাকে ব্যাখ্যা করার আগে আমি আপনাকে ব্যাখ্যা করব। এটা যদি আমি করতে পারি, তার মানে এই ব্যাখ্যাটা আসলে সবার কাছে যাবে, কারণ আপনি আপনার ব্যাখ্যা করার সুযোগটাই আর পাবেন না। তো এই ট্যাগিংয়ের যে মূল জায়গাটাই এটা ব্যবহার করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের পরে এটা এখন নানান পক্ষ থেকে, জামাত এক রকমের করে ব্যবহার করে, বিএনপিও এক রকমের করে ব্যবহার করে, নানানভাবে এটা রাজনৈতিক পক্ষগুলো ব্যবহার করতেছে। তো এইটার থেকে মুক্ত হওয়ার জন্য আসলে আমার যেটা দরকার, এমন একটা রাজনৈতিক পরিবেশ এবং প্রতিবেশ যেখানে আমরা এটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যে আমরা সহাবস্থান এবং রাজনৈতিক কালচার এবং সামাজিক কালচার এটাকে মেনে চলবো, এবং আমরা এমন কোনো কিছু এখতিয়ার বহির্ভূত এমন কোনো কথা, এমন কোনো আচরণ করব না। শিল্পী সামান্তা বলছে নাকি? না, এটা যে কেউ, এটা সব মানে সবার জন্যই আমি একই রকম ভাবে বলছি। এটা তার পরিচয়, তার জায়গা যেখানেই হোক না কেন, তাকে অবশ্যই ওই নর্মস গুলো, কিন্তু এনসিপি নেতারা যেভাবে কথায় কথায় ভারতের দালাল, ভারতের সাথে সুর মিলে যায়, এটা ভারতীয় মডেল খুব শুনছি যে কোনো কথায়, এটা কি আসলে খুব ভালো হচ্ছে কিনা? এই যে স্বভাবটা, এটাও কি ওই আওয়ামী মডেলের কিনা, যে জামাতের সাথে মিলে যায়, রাজাকার এই ধরনের ব্যাপার হয়ে যাচ্ছে কিনা? ট্যাগিং এর জায়গাটা আপনি একটা, যদি একেবারে ভারতের দালাল কাউকে বলা, এটা তো ট্যাগিং, এটা নেম কলিং। আর একটা হচ্ছে যে আপনি তার যে সারবস্তু, কথার সারবস্তু আসলে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার জন্য যদি এটা ইন্ডিয়ান কোনো পত্রিকা নিউজের সাথে এটা মিলে যায়, এটা তো বলতেই হবে। কিন্তু ধরেন উদাহরণ দিই, নির্বাচনের কথা বললেই ভারতের সাথে সুর মিলে যায়, অর্থাৎ ভারতের দালাল, রয়্যাল এজেন্ট, এটাও কিন্তু আমরা শুনেছি। এখানে দেখেন নির্বাচনটার, এখানে এখন আবার রাজনৈতিক আলাপে আমরা ঢুকে যাচ্ছি, কিন্তু ঢোকার সুযোগ নেই, খুব একটা ঢোকার সুযোগ নেই। কিন্তু নির্বাচন তো বাংলাদেশে প্রয়োজনীয়। এখন কোন ধরনের নির্বাচন, সংস্কার কতটুকু হওয়ার পরে নির্বাচন হবে, এই জিনিসগুলোর জন্য কথা বলার সময় আমরা নির্বাচনকে মুখ্য করে কথা বলি, সংস্কারকে মুখ্য করে কথা বলছি না। এটা এখনকার বাস্তবিক পরিস্থিতি। যদি সংস্কারকে মুখ্য করে কথা হতো, আর্গুমেন্ট হচ্ছে যেমন ধরুন পরপর 2 বার প্রধানমন্ত্রী দরকার কি দরকার নাই, 70 অনুচ্ছেদ দরকার কি দরকার নেই, আমাদের আর্গুমেন্ট হতো এগুলো নিয়ে। কিন্তু এখন দরকার হয় যে
মানে এখন আর্গুমেন্ট হয় যে নির্বাচন এই মুহূর্তে দরকার কি, ডিসেম্বরে কিন্তু হবে কি সংস্কার হবে না। তো এখানে যেহেতু যারা এই কথাগুলো যাদের উদ্দেশ্যে আপনি বলছেন সেই দল থেকে কেউ নেই সে জায়গায়, সেজন্য আমি বলি যে আমি যেহেতু অনেকগুলো দলের নেতাদের সাথে সবসময় কথা বলি, সংস্কারও চলছে, নির্বাচনের পাশাপাশি সংস্কার চলতেই থাকবে, চলমান থাকবে, সেই দাবিটা আছে। এবং সংস্কারের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেখানে তো আমরা প্রধান দলগুলোকে সহযোগীভাবেই দেখছি। সব জায়গায় যে সবাই সহযোগীভাবে থাকলে ঐক্যমতে অবস্থান ভালো আসছে, থাকবে এবং রাজনৈতিক যে প্রতিবেশ যেটা আমাদের নতুন করে তৈরি করা প্রয়োজন সেটাও হবে ভালো হবে। আচ্ছা।